আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফিফা বিশ্বকাপে পার্টিসিপেট করে না, কিন্তু বাংলাদেশের দর্শকরা ফিফা বিশ্বকাপের অনেক বড় স্টেক হোল্ডার। তার সবচেয়ে বড় প্রমাণটা আমরা পেয়েছিলাম ২০২২ ফিফা বিশ্বকাপের পর আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যকার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা নতুন করে আবার স্থাপিত হয়েছিল। একটু কল্পনা করে দেখেন ফিফা বিশ্বকাপের পাওয়ারটা আসলে কতখানি দুইটা দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা পুনঃস্থাপিত হয়েছে। আমি কদিন ধরে বিকাশের একটা ক্যাম্পেইন দেখছি, বিকাশ প্রেজেন্টস ড্রিম কাপ, হামজা চৌধুরী যেখানে প্লেয়ারদের নিয়ে অ্যানালাইসিস করছেন, এবং এই অ্যানালাইসিস ভিডিওগুলোর যে কমেন্ট বক্সগুলো আছে সেই কমেন্ট বক্সগুলো চেক করে দেখলাম বাংলাদেশের মানুষ এত বেশি মাত্রায় ইনভলভ ফিফা বিশ্বকাপ নিয়ে। তারা নিজেদের মতো করে অ্যানালাইসিস দিচ্ছেন, হামজার সঙ্গে কেউ সহমত জ্ঞাপন করছেন, কেউ আবার হয়তো বা ডিনাই করছেন। অর্থাৎ মানুষের এই যে একটা ক্রেজ, এর পেছনে সবচেয়ে বড় কারণটা কিন্তু ফুটবল বা ফিফা বিশ্বকাপ একটা গ্লোবাল গেম, এটার একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু ব্যাপারটাকে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রে ব্যাপারটা কি সেরকম ঘটে? বাংলাদেশের দর্শক যারা আছেন, বাংলাদেশ যেহেতু ক্রিকেট বিশ্বকাপে পার্টিসিপেট করে, তাদের ক্রেজ থাকবে, তারা খুব হাই ইন্টেন্সিটিতে চিয়ার করবেন, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যে সমস্ত দেশগুলো ক্রিকেট বিশ্বকাপে পার্টিসিপেট করে না, সে সমস্ত দেশের দর্শকরা কি ক্রিকেট বিশ্বকাপ সেরকম হাই ইন্টেন্সিটি নিয়ে দেখেন? একেবারেই না। আমি নিজে যেহেতু ক্রিকেট বোর্ডে কাজ করেছি, কিংবা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আমার একটা বাড়তি আগ্রহের জায়গা আছে, সেই জায়গা থেকে আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যে ঠিক কী কারণে, কী সাংগঠনিক দক্ষতার কারণে ফিফা ফুটবলকে একটা গ্লোবাল গেমে রূপান্তরিত করতে পেরেছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখনও ক্রিকেটকে গ্লোবাল গেমে রূপান্তরিত করতে পারে নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, সেই পট পরিবর্তনের পর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পরিবর্তন হয়েছিল, শাফলিং হয়েছিল। ক্রিকেট বোর্ডে ১ বছরের মধ্যে আমরা ৩ জন সভাপতি দেখতে পেয়েছি। কিন্তু ফুটবলে কি ব্যাপারটা সেরকম ঘটেছে? কাজী সালাউদ্দিন সাহেবের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত, ইলেকশন হওয়ার আগ পর্যন্ত তাকে কি তার চেয়ার থেকে সরানো গেছে? একেবারেই কিন্তু যায় নাই। ১৬ বছর ধরে অনেক ধরনের সমালোচনা হয়েছে, আন্দোলন হয়েছে, ইভেন ৫ই আগস্টের পর অনেক আন্দোলন হয়েছে। তারপরেও কিন্তু আলটিমেটাম দিয়েও কাজী সালাউদ্দিন সাহেবকে সরানো যায় নাই একদিন আগেও। তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে ফুটবল ফেডারেশন চলে ফিফার স্ট্রিক্ট প্রোটোকলের আন্ডারে, স্ট্রিক্ট সংবিধানের আন্ডারে। অন্যদিকে ক্রিকেটের রাজনীতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বেশ কিছু চোরাগলির ফাঁক আছে, বেশ কিছু রাস্তা আছে যার ফাঁক গলে বেরিয়ে যাওয়া যায়। এই ভিডিওতে আমি পুরো ব্যাপারটাকে ডিকোড করার চেষ্টা করব যে ফিফা কিভাবে ফুটবলকে একটা গ্লোবাল গেমে রূপান্তরিত করতে পেরেছে, অন্যদিকে ক্রিকেট কিভাবে একটা আঞ্চলিক কর্পোরেট সিন্ডিকেটে বন্দী হয়ে আছে, যেই জায়গা থেকে বেরিয়ে আসলে ক্রিকেটও হয়তো বা কিছুটা গ্লোবাল গেমে রূপান্তরিত হতে পারে। পুরো ব্যাপারটাকে ডিকোড করার চেষ্টা করব। প্রথমত একটা এক্সাম্পল দিই। ২০২২ বিশ্বকাপে যখন আর্জেন্টিনা সৌদি আরবের সঙ্গে ম্যাচ হেরে গেল, ফিফা কি তখন খুব আশঙ্কায় ভুগেছিল যে আর্জেন্টিনা যদি প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যায়, মেসি যদি প্রথম রাউন্ডের পরে না থাকে, তাদের কোটি কোটি ডলারের লস হবে কিনা, তাদের ব্রডকাস্টিং রাইটসের স্পন্সরশিপ কমে যাবে কিনা, এরকম কোনো আশঙ্কায় কি তারা ভুগেছে? একেবারেই কিন্তু তারা ভুগে নাই। বরঞ্চ এটাই ফুটবলের সৌন্দর্য, ফিফা খুব ভালো মতো জানে, এবং এই সৌন্দর্যকেই তারা ব্র্যান্ডিং করতে পারে। অন্যদিকে আমরা যদি ২০০৭ ক্রিকেট বিশ্বকাপের কথা চিন্তা করি, যেখানে প্রথম রাউন্ড থেকে ইন্ডিয়া পাকিস্তান বাদ হয়ে যাওয়ার পর পরবর্তী রাউন্ডে স্পন্সররা তাদের ফিক্সড ডিলকেও ক্যান্সেল করা শুরু করলো, ব্রডকাস্টিং রেট কমে যাওয়া শুরু করলো। এরপরে কিন্তু আইসিসির মাথায় এক ধরনের বাজ পড়লো। এই বাজের যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু পরবর্তীতে ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটেই তারা পরিবর্তন করে ফেলেছে। ফিফা যেখানে তখন ৩২ থেকে ৪৮ দল করা নিয়ে পরিকল্পনা করছে, আইসিসি সেখানে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে দলের সংখ্যা কমিয়ে ১০টি নিয়ে এসেছিল, এবং রাউন্ড রবিন লিগের একটা লম্বা পদ্ধতি ২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপে অ্যাপ্লাই করেছিল। তার পেছনে সবচাইতে বড় কারণটা ছিল ইন্ডিয়া টিমের যাতে অন্তত ৯টা ম্যাচ থাকে, এবং ইন্ডিয়া টিম যাতে একদম টুর্নামেন্টের লাস্ট স্টেজ পর্যন্ত টিকে থাকে। কারণ আইসিসির ব্যবসা পুরোটাই ডিপেন্ড করে আসলে ইন্ডিয়ার উপরে, এবং সেই সঙ্গে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের উপরে। যেই কারণে আমি যেটা বলছিলাম যে একটা আঞ্চলিক কর্পোরেট সিন্ডিকেটের জায়গাটা, যেহেতু ইন্ডিয়াতে জনসংখ্যা বেশি এবং আইসিসির ম্যাক্সিমাম স্পন্সর 90% স্পন্সর হচ্ছে ইন্ডিয়ান স্পন্সর্স, যে কারণে ইন্ডিয়ার টুর্নামেন্টে টিকে থাকাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, এবং আইসিসির ক্রিকেট বিশ্বকাপের রেভিনিউয়ের জায়গাটা পুরোপুরি ডিপেন্ড করে ইন্ডিয়া আসলে কতটুকু পর্যন্ত টুর্নামেন্টে টিকে আছে। অন্যদিকে ফুটবলে কিন্তু এই ঝামেলার জায়গাটা নাই, কারণ ফিফা ফুটবল বিশ্বকাপের মডিউলটা বা মার্কেটিং পলিসিটা এমনভাবে ডিজাইন করেছে যেখানে ব্রাজিল যদি প্রথম রাউন্ড থেকে বাদও পড়ে যায়, আর্জেন্টিনা যদি প্রথম রাউন্ড থেকে বাদও পড়ে যায়, ফিফার ব্যবসায় কোনো ক্ষতি আসলে সেই জায়গাটায় হবে না। কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় অর্থনৈতিক বিষয় কে জানেন? সবচেয়ে বড় অর্থনৈতিক বিষয় হচ্ছে চায়না।
যেই চায়না 2002 সালের পর থেকে কখনো ফিফা বিশ্বকাপে পার্টিসিপেট করতে পারে নাই, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন ফিফা বিশ্বকাপের ম্যাক্সিমাম স্পন্সরশিপ কিন্তু চাইনিজ কোম্পানিগুলো। হিসেন্স, লেনোভো, মেংনিউ, এই জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু ফিফার শীর্ষ স্পন্সর। কাতার বিশ্বকাপেও চাইনিজ কোম্পানিগুলো স্পন্সরশিপের সবচাইতে বেশি প্রায় $1.4 বিলিয়ন বিনিয়োগ করেছিল। এর কারণ হচ্ছে চাইনিজ কোম্পানিগুলো খুব ভালো মতোই জানে তাদের দেশ মাঠে না থাকলেও পুরো পৃথিবীর 500 কোটি মানুষ এই খেলা দেখবে। ফুটবল একটা গ্লোবাল মার্কেট। অন্যদিকে ক্রিকেটের বাজার আমরা আগেই দেখেছি 90% কোম্পানি ইন্ডিয়ান এবং ক্রিকেটের প্রায় 80 থেকে 85% রেভিনিউ বা টাকা আসে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট থেকে। আইসিসি নতুন দেশে ক্রিকেটের বীজ বপন করার চাইতে যেখানে অলরেডি মার্কেট আছে সেখান থেকেই রস চিপে নিতে ব্যস্ত। এবার আপনি একটু ফিক্সচার এবং লজিস্টিক্সের জায়গাটা একটু চিন্তা করে দেখেন। 2024 সালে যখন আমেরিকা এবং ক্যারিবিয়ান মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, একটু ইন্ডিয়ার ম্যাচগুলো খেয়াল করে দেখেন। ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচ কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমে হয়েছিল এবং সেই সময়টা ছিল স্থানীয় সময় সকাল 10:30, কারণ সেই সময় ইন্ডিয়াতে তখন প্রাইম টাইম রাত 8টা। এমনকি ইন্ডিয়া সুপার 8-এ কোয়ালিফাই করার আগে আইসিসি ফিক্সড করে রাখে যে ইন্ডিয়া সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে, যেমন সেই বিশ্বকাপে গায়ানার ব্যাপারটা বলা ছিল, যাতে ব্রডকাস্টিং এর টাইম জোনটা ঠিক থাকে। অথচ অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার মতো দলগুলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও শেষ মুহূর্ত পর্যন্ত তাদের লজিস্টিক্স শিডিউল জানতো না। এখন এই ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন, ফিফার যে স্ট্রিক্ট প্রোটোকল আছে সেই স্ট্রিক্ট প্রোটোকল অনুযায়ী ফিফার কোনো ইভেন্টে এই ব্যাপারটা কি আসলে কার্যতভাবে সম্ভব? এটা কিন্তু একেবারে অসম্ভব একটা ব্যাপার। ইভেন আপনি যদি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপটাও চিন্তা করে দেখেন, তাহলে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু সেমিফাইনালে কে কোন ভেন্যুতে খেলবে সেটা নিয়ে আমাকেও একটা পার্সোনালি অনেক বড় একটা কন্টেন্ট বানাতে হয়েছে, কারণ সেইখানেও ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপারগুলো একরকমভাবে ফিক্সড, অন্য টিমগুলোর ক্ষেত্রে ব্যাপারগুলো আরেক রকমভাবে তৈরি করা। এখন এই ক্ষেত্রে আইসিসির টোটাল ইকোসিস্টেমটাই আসলে এইভাবে তৈরি করা হয়েছে যে এইভাবে যদি সিস্টেমটা না করা হয় তাহলে কিন্তু আলটিমেটলি রেভিনিউটা আসবে না। অন্যদিকে ফিফার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম ভাবে নাই। সো এই আলোচনাটা আমি কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলাম। এবারে যদি একটু গ্লোবাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি যে ফিফা কিভাবে ফুটবলটাকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, সেই ব্যাপারটা আসলে আরো অনেক গভীর। ফিফা থেকে আইসিসি কি শিখতে পারে সেই ব্যাপারে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে 1 নম্বরে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে ফিফার ফরওয়ার্ড রেভিনিউ মডেল। অর্থাৎ ফিফা কিভাবে তাদের লভ্যাংশের টাকাটা 211টা দেশের মধ্যে ডিস্ট্রিবিউট করে, এটাই সত্যি কথা বলতে ফুটবলকে একটা গ্লোবাল গেমে রূপান্তরিত করেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশই ফুটবলটাকে চিনেছে, জেনেছে এবং ফুটবলের বা ফিফার সুবিধা ভোগ করেছে। আইসিসি যে জায়গাটাতে যোজন যোজন ভাবে পেছানো। এই ফরওয়ার্ড রেভিনিউ মডেলের আওতায় ফিফার একটি ফ্ল্যাগশিপ পলিসি আছে যার নাম ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম। বর্তমানে এই প্রোগ্রামের 3.0 ভার্সন চলছে। এই মডেলের নিয়ম অনুযায়ী ফিফা বিশ্বকাপ থেকে যে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হয় তার সিংহভাগ সরাসরি বিশ্বের 211টি দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে সম্পূর্ণ সমান ভাগে এবং স্বচ্ছতার সঙ্গে বন্টন করা হয়। অর্থাৎ এই মডেলের অধীনে সদস্য দেশ, তা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হোক কিংবা ফুটবল মানচিত্রে পিছিয়ে থাকা বাংলাদেশ কিংবা উগান্ডা হোক, প্রতি 4 বছর চক্রে সর্বোচ্চ $8 মিলিয়ন বা প্রায় 85 থেকে 90 কোটি টাকা সরাসরি ফিফা থেকে অনুদান পায়। এই টাকার ব্রেকডাউনটা খুবই চমৎকার। $4 মিলিয়ন দেওয়া হয় সরাসরি জাতীয় দলের লজিস্টিক্স, যাতায়াত এবং পুরুষ ও নারী ফুটবলারদের ক্যাম্প পরিচালনা করার জন্য। $2 মিলিয়ন দেওয়া হয় প্রতিটি দেশের নির্দিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনের শাসন কাঠামো, প্রফেশনাল লিগ এবং তৃণমূলের প্রজেক্টের জন্য। আর বাকি $2 মিলিয়ন দেওয়া হয় সম্পূর্ণ স্ট্র্যাটেজিক বা বিশেষ ফান্ড, যেমন নতুন ফুটবল একাডেমি তৈরি বা উন্নত মানের পিচ এবং স্টেডিয়াম সংস্কার। অর্থাৎ ছোট দেশগুলো স্বাবলম্বী হওয়ার জন্য বড় বড় দেশের দয়ার উপর নির্ভর করতে হয় না। 211টা দেশকে কিন্তু সমানভাবে বন্টন করা হয়। অন্যদিকে আমরা যদি আইসিসির রেভিনিউ শেয়ার মডেলটা একটু লক্ষ্য করে দেখি, তাহলে চার্টটা আপনার সামনে এই মুহূর্তে ভিজিবল। আপনি চার্টটার মাধ্যমে বুঝতে পারছেন যে ইন্ডিয়া কত শতাংশ পাচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ান কোম্পানিগুলো আইসিসিকে স্পন্সর করছে সবচেয়ে বেশি, যে কারণে সবচেয়ে বেশি সংখ্যক রেভিনিউ শেয়ারটা ইন্ডিয়াই পাচ্ছে এবং সেটা অনেক বেশি। অন্যান্য টেস্ট প্লেইং নেশনগুলোর ক্ষেত্রেও খেয়াল করে দেখবেন যে ছোট 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 করে তারা অনুদান পাচ্ছে। আর সত্যি কথা বলতে অ্যাসোসিয়েট নেশনগুলো তো ঠিকঠাক মতো পাচ্ছেই না, বা ফিফার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে সেই অঙ্কটা কিন্তু একেবারেই নগণ্য একটা অঙ্ক। 2 নম্বর যে পয়েন্টটা বলতে হবে, ফিফা কিভাবে ফুটবলকে একটা গ্লোবাল গেমে রূপান্তরিত করেছে তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে ফুটবল কিন্তু শুধুমাত্র ফিফার দ্বারা পরিচালিত হয় না। ফিফা ঠিক এই জায়গাটাতে
ছয়টা ভাগে বিভক্ত করেছে নিজেদেরকে, ছয়টা কন্টিনেন্টাল কনফেডারেশনে বিভক্ত করেছে পুরো ফিফাকে। অন্যদিকে ক্রিকেটে কিন্তু আমরা শুধুমাত্র দেখতে পাই কি একটা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আছে বা একটা এসিসি আছে। সো এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। একটু পর্দায় লিস্টগুলো লক্ষ্য করে দেখেন। ছয়টা কন্টিনেন্টাল কনফেডারেশন রয়েছে। ইউরোপের জন্য ইউএফা, দক্ষিণ আমেরিকার জন্য কনমেবল, এশিয়ার জন্য এএফসি, আফ্রিকার জন্য সিএফ, উত্তর আমেরিকার জন্য কনকাকাফ, ওশেনিয়ার জন্য ওএফসি। এই কনফেডারেশনগুলো ফুটবল বিশ্বের স্বায়ত্তশাসিত সাম্রাজ্য। ফিফা বিশ্বকাপের বাইরেও এই কনফেডারেশনগুলো নিজস্ব উদ্যোগে মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজন করে, যেমন ইউরোপের জন্য ইউরো কাপ, দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকা, কিংবা এশিয়াতে আমরা এশিয়ান কাপ দেখি। শুধুমাত্র তাই নয়, ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ একাই প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের স্পন্সরশিপ এবং ভিউয়ারশিপ জেনারেট করে থাকে। ফলে বিশ্ব ফুটবলের হাইপ বা মার্কেটিংয়ের জন্য ফিফাকে প্রতি বছর কেবল একটি বিশ্বকাপের মুখাপেক্ষি হয়ে বসে থাকতে হয় না। এখন ক্রিকেটের ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন। ক্রিকেটের শুধুমাত্র একটা এসিসি রয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যেই এসিসির একটা এশিয়া কাপ হয়। আদারওয়াইজ ইউরোপের কি কোনো নির্দিষ্ট কোনো কাপ রয়েছে যেখানে ইউরোপের নেশন যারা ক্রিকেট খেলছে তারা পার্টিসিপেট করবে? তখন কিন্তু ক্রিকেটটা সবার মধ্যে ছড়িয়ে যাবে। সাপোজ ইউরোপের একটা কান্ট্রি যে হয়তো বা ক্রিকেট কালচারটা খুব বেশি নেই, ধরলাম পর্তুগাল। পর্তুগাল যখন ইংল্যান্ডের সঙ্গে খেলবে কোনো একটা ইউরোপিয়ান কাপে, তখন সেই জায়গাটায় অর্থাৎ পুরো ইউরোপ জুড়ে ক্রিকেট নিয়ে কিন্তু একটা ক্রেজ তৈরি হবে। কিংবা আফ্রিকা মহাদেশের কি কোনো আলাদা কাপ রয়েছে, বা আফ্রিকা মহাদেশের কি কোনো আলাদা টুর্নামেন্ট হয় যেখানে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে কিংবা অন্যান্য যে নেশনগুলো রয়েছে, কেনিয়া বা আরো ছোট ছোট নেশনগুলো যারা রয়েছে, নামিবিয়া, তাদের প্রত্যেককে নিয়ে একটা আফ্রিকান কাপ হবে? এরকম কি আছে? এরকম কিন্তু কোনো অর্গানাইজেশন নাই। অর্থাৎ ক্রিকেট বিশ্বে যদি আমরা চিন্তা করি, আইসিসি নিজের কাছেই কিন্তু ক্ষমতা পুঞ্জীভূত করে রাখে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল মাঝখানে একটা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আইসিসির রেভিনিউ বা আইসিসি ক্রিকেটটাকে গ্লোবালাইজেশন যদি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এরকম কন্টিনেন্ট বেস অর্গানাইজেশন খুব গুরুত্বপূর্ণ এবং তাদের মধ্যে টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জায়গাটায় এলিট টেস্ট প্লেইং নেশনদের তো একটা এলিট লেগাসির জায়গা আছে। সেক্ষেত্রে এমন হতে পারে যে ইউরোপিয়ান কাপ যদি হয়, সেখানে ইংল্যান্ডের আন্ডার-23 টিম পার্টিসিপেট করবে বা ইংল্যান্ডের এ টিম পার্টিসিপেট করবে, কিন্তু অন্যান্য দেশগুলোর জাতীয় দল পার্টিসিপেট করবে। তখন কিন্তু আলটিমেটলি এরকম ইউরোপিয়ান কাপ যদি হয়, আলাদা করে আফ্রিকান কাপ যদি হয়, তখন পুরো বিশ্বব্যাপী ক্রিকেটটা ছড়িয়ে যাবে। একটা সময়ে সৈয়দ আশরাফুল হক কিংবা জগমোহন দালমিয়ার মতো সংগঠকরা কিন্তু এরকম চিন্তাভাবনার জায়গা থেকেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলটাকে জোরদার করার চেষ্টা করেছিলেন। এখন এখানে একটা প্রশ্নের জায়গা আছে। সত্যি কথা বলতে আইসিসি কি এই ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশনটা করতে চায়, নাকি পুরো ক্ষমতাটাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখতে চায়? কিংবা এই যে ইন্ডিয়ান কর্পোরেট মার্কেটের এক ধরনের যে একটা সিন্ডিকেটের ব্যাপার রয়েছে, সেটার মধ্যেই সেই পাওয়ারটা পুঞ্জীভূত করে রাখতে চায়? ইটস আপ টু আইসিসি। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে যে ফিফার কাছ থেকে আসলে আইসিসি কোন কোন জায়গায় শিখতে পারে ক্রিকেটটাকে একটা গ্লোবাল গেম করার জন্য। এখন ইটস আপ টু আইসিসি। আইসিসি সদিচ্ছার জায়গাটা সেটা আছে কি নাই, এবং ফিফার সেই সদিচ্ছার জায়গাটা ছিল, আছে দেখেই ফিফা কিন্তু অলিম্পিকের মতো একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়েছে ফিফা বিশ্বকাপের মাধ্যমে। এবং ফিফা বিশ্বকাপটা আসলে সবার একটা সার্বজনীন একটা কনসেপ্টে কিন্তু ফিফা বিশ্বকাপটা হয়। ইভেন আমরা যদি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগটাও চিন্তা করি, সেটাও কিন্তু একটা সার্বজনীন কনসেপ্টেও হয়। এবং এখন কিন্তু অনেক টুর্নামেন্ট আছে যে টুর্নামেন্টগুলোর কিন্তু হাইপ কিংবা ক্রেজ অনেক বেশি মাত্রায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই ফিফা বিশ্বকাপটা ডেফিনেটলি বাংলাদেশের দর্শকদের জন্য একটা অন্য রকমের মাইলফলক হয়ে আসতে যাচ্ছে। ৪৮ দলের বিশ্বকাপ একটা নতুন ইতিহাসের সাক্ষী আমরা প্রত্যেকে হতে যাচ্ছি। গত বিশ্বকাপে আমরা আর্জেন্টিনা এবং বাংলাদেশের একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের জায়গাটা দেখতে পেয়েছি, পুনঃস্থাপিত হয়েছে। এই বিশ্বকাপে হয়তোবা আরও অনেক বেশি মাত্রায় ক্রেজের মাধ্যমে ফিফা বিশ্বকাপটাকে সেলিব্রেট করবে বাংলাদেশের মানুষ। শেষ করার আগে একটা ছোট্ট আহ্বান জানিয়ে শেষ করতে চাই, কারণ বিষয়টা আমার কাছে পার্সোনালি খুব ফ্যাসিনেটিং মনে হয়েছে। বিকাশের একটা ক্যাম্পেইন চলছে, ড্রিম কাপ ক্যাম্পেইন উইথ হামজা চৌধুরী, যেখানে হামজা চৌধুরী নিজে প্লেয়ারদেরকে নিয়ে অ্যানালাইসিস করছেন। আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও এসেছে প্রত্যেকটাই দেখেছি, এবং হামজা চৌধুরী যে ফুটবল খেলার বাইরেও হি ইজ আ ভেরি গুড অ্যানালিস্ট, আমার কাছে মনে হয়েছে এই বিষয়টাকে বিকাশ খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছে। সো এই ফিফা বিশ্বকাপের আগে আপনি যদি সময়টাতে প্লেয়ারদের সম্পর্কে আরও ডিটেইল জানতে চান, রাইভালরি সম্পর্কে ডিটেইল জানতে চান, আপনি কিন্তু এই ক্যাম্পেইনটার দিকে চোখ রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য মতামত জানতে চাই যে ফিফার কাছ থেকে আইসিসি সত্যিকারের অর্থে কি শিখতে পারে, আপনারা কি মনে করেন? থ্যাংক ইউ সো মাচ।